চীনা জলসীমায় আটকে পড়েছে অন্তত ৩৯ ভারতীয়, জানালো দিল্লি। মডার্নার ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট সিসির বুলেট প্রুফ কাচের আড়ালে ভাষণ, সামাজিক মাধ্যমে ব্যাপক উপহাস বিদ্রুপ। নাগর্নো কারাবাখ আজারবাইজানের অবিচ্ছেদ্য অংশ, বললেন ভ্লাদিমির পুতিন। নওয়াজ শরীফের মায়ের মৃত্যুতে সমবেদনা জানালেন নরেন্দ্র মোদী। ইরান বিরোধী নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত মার্কিন কোম্পানিগুলোই দাবি ইরানের। ফিলিস্তিনি বালকের হত্যার তদন্তের আহ্বান জানালো এবার জাতিসংঘ। অবশেষে সৌদিতে করোনার টিকা দেয়া শুরু এবং করোনা নিয়ে প্রতিবেদন করায় বিচারের মুখোমুখি অনশনরত চীনা সাংবাদিক। এই নিয়ে থাকছে একটি বিশ্লেষণধর্মী সংবাদ। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। চীনের জলসীমায় 2টি জাহাজে গত কয়েক মাস ধরে অন্তত ৩৯ জন ভারতীয় নাগরিক আটকে রয়েছে বলে জানিয়েছে দিল্লি। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, এসব নাগরিককে দেশে ফেরানোর চেষ্টা অব্যাহত রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্যই জানা গেছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, চীনের হুবেই প্রদেশের জিংতাং বন্দরের কাছে গত 13 জুন থেকে নোঙর করে থাকা এমভি জগ আনন্দ জাহাজে রয়েছে 23 জন ভারতীয় ক্রু সদস্য। এছাড়া সাউথেদিয়ান বন্দরের কাছে গত 20 সেপ্টেম্বর থেকে নোঙর করে রয়েছে এমভি আনাস্তাসিয়া। খালাসের অপেক্ষায় থাকা এই জাহাজটিতে আরও 16 জন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছেন তিনি। আটকে পড়া এসব ভারতীয় নাগরিকের মানবিক সহায়তা নিশ্চিত করতে ভারত সরকার নিয়মিতভাবে চীনের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে বলে জানান অনুরাগ শ্রীবাস্তব। তিনি বলেন, আমাদের দূতাবাস নিয়মিতভাবে চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের আরোপ করা করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে এসব জাহাজে কর্মী পরিবর্তনের অনুমোদন দেওয়া হচ্ছে না। গত কয়েক মাস ধরে চীন ভারত সম্পর্কে উত্তেজনা চলছে। লাদাখ সীমান্তে দুই দেশের সেনা সদস্যদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পরও উভয় দেশ সামরিক উত্তেজনা অব্যাহত রাখে। এছাড়া চীনের বেশ কিছু অ্যাপ ভারত নিষিদ্ধ করেছে। তাছাড়া ভারতে চীনা পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের জিপ প্রযুক্তি কোম্পানি মডার্নার করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে বলে শুক্রবার টুইটারে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে এক টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, কোনো বাধা ছাড়াই মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়েছে। শীঘ্রই বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার এক বিশেষজ্ঞ দল জরুরি ভিত্তিতে মডার্নার ভ্যাকসিন ব্যবহারের সুপারিশ করার পর দিনই প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে এই ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার ফাইজার বা বায়োনটেকের ভ্যাকসিন অনুমোদনের পর মডার্না হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অনুমোদনপ্রাপ্ত করোনা ভাইরাস ভ্যাকসিন। গত মঙ্গলবার এফডিএর বিজ্ঞানীরা মডার্নার ভ্যাকসিনটি অনুমোদনের পক্ষে মতামত দেন। ভ্যাকসিন সম্পর্কে এফডিএর 54 পৃষ্ঠার নথিতে বলা হয়েছে, এর ব্যবহারে কোনো নির্দিষ্ট উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি এবং মারাত্মক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই বিরল। এফডিএর অনুমোদন পেলে পরবর্তী 24 ঘন্টার মধ্যেই ভ্যাকসিনের চালান শুরু করা যাবে। নথিতে উল্লেখিত তথ্য মতে 30,000 ব্যক্তির মধ্যে ট্রায়াল দিয়ে মডার্নার ভ্যাকসিনের 94.1% কার্যকারিতা পাওয়া গেছে। ফাইজারের মতো মডার্নার ভ্যাকসিনও 2বার নেওয়া লাগবে। প্রথমবার নেয়ার 28 দিন পর দ্বিতীয় বুস্টার শট নিতে হবে। ম্যাসাচুসেটসের ক্যামব্রিজে অবস্থিত কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, অনুমোদন পেলে তারা ব্যাপক মাত্রায় ভ্যাকসিন উৎপাদন শুরু করবে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সম্প্রতি বুলেট প্রুফ কাচের আড়ালে থেকে মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণ দেয় তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক উপহাস এবং বিদ্রূপ করা হচ্ছে। মিশরের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আরবি হ্যাশট্যাগ সম্বলিত পোস্টটি মিশরীয়দের ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। মোহাম্মদ রামাদান নামে একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, আল সিসি যিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রাস্তায় বের হন, সেনাবাহিনীও তার নিয়ন্ত্রণে। তিনি কিনা মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বুলেট প্রুফ কাচের আড়ালে থেকে। সিসি এবং ক্যাডেটদের মধ্যে অনেক দূরত্ব ছিল। সামনের সারির গ্রুপটির
গ্রুপটি কি সিসিকে অভিনন্দন বা এরকম কিছু জানানো উচিত ছিল না, লিখেছেন তুনা আলী। একদিকে মিলিটারি একাডেমির ক্যাডেটদের উদ্দেশ্যে কথা বলেন বুলেট প্রুফ কাচের আড়াল থেকে, অন্যদিকে রাস্তায় সাইকেল চালানোর সময় কাকতালীয়ভাবে একজন ট্যাক্সি চালকের মুখোমুখি হন সিসি। তারা কি এই দৃশ্যের অবতরণকারী বেকার পরিচালকটির অবসান ঘটাবে না? মার্কো রুসি নামের একজন ব্যবহারকারী প্রত্যুত্তরে লিখেছেন, না, তারা এই একই পরিচালক নিয়েই থাকবে যতদিন এই স্ক্রিপ্টে বিশ্বাসকারী মূর্খরা বিদ্যমান থাকবে। আবু ইজাদুদ্দিন নামের একজন লিখেছেন, লোকটি ক্যাডেটদের সাথে কথা বলেছে বুলেট প্রুফ কাচের আড়ালে থেকে, আলসিসি ভীত। নুরুদ্দিন নামের আরেকজন ব্যবহারকারী লিখেছেন, আলসিসি মিলিটারি একাডেমির ভেতরে বুলেট প্রুফ কাচের আড়ালে দাঁড়িয়ে আছেন। তার মাঝেই এবং ক্যাডেটদের মাঝে কমপক্ষে 200 মিটারের দূরত্ব ছিল। সংক্ষেপে বলতে গেলে বিশ্বাসঘাতকটি ভীত। যদি সে ক্যাডেটদের সামনেই এত ভয় পায়, তবে নির্যাতিত মানুষের সম্মুখে গেলে তার কি অবস্থা হবে? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী নাগর্নো কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের অবিচ্ছেদ্য অংশ। বৃহস্পতিবার ওই অঞ্চলের যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়ার অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি একথা বলেছেন। মস্কোর একটি বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ওই অঞ্চলগুলো আজারবাইজান প্রজাতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্সের সমন্বয়ে গঠিত মিনস্ক গ্রুপে এভাবেই আমাদের অবস্থান গঠিত হয়েছে। অনেক বছর ধরে আমরা সব সময় এটা মনে করছি, নাগর্নো কারাবাখের আশপাশে 7টি অধিষ্ঠিত অঞ্চলকে আজারবাইজানের কাছে ফিরিয়ে দেওয়া উচিত। আর্মেনিয়া ও নাগর্নো কারাবাখের মধ্যে একটি যোগাযোগ টানেল বিনির্মাণের বাধ্যতামূলক শর্তে নাগর্নো কারাবাখের বর্তমান অবস্থা অপরিবর্তিত থাকা উচিত। নাগর্নো কারাবাখ এবং আর্মেনিয়াকে সংযুক্তকারী লাচিন করিডোরের জন্যই প্রতিষ্ঠিত হয়েছিলেন, বলেন পুতিন। নাগর্নো কারাবাখে বর্তমান অবস্থা সমাধান করা উচিত উল্লেখ করে পুতিন জোর দিয়ে বলেছেন, নাগর্নো কারাবাখের অবস্থা ভবিষ্যতের কাছে হস্তান্তর করা উচিত। এই সংঘাতে তুরস্কের অবস্থান সম্পর্কে জিজ্ঞেস করলে পুতিন বলেন, তুরস্ক যেভাবে বিশ্বাস করে সেভাবে তারা আজারবাইজানের ন্যায্য অধিকার রক্ষা করেছে। নাম ধরে বললে 1990-এর দশকের সংঘাতের সময় দখল হয়ে যাওয়া অঞ্চলগুলোকে ফিরে পেতে। কারাবাখের সর্বশেষ সংঘাতের বাহ্যিক কারণগুলো সম্পর্কে কোনো ধারণা দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, এই উত্তেজনা অনেক বছরের। তিনি বলেন, আমি মনে করি না এটা কোনো বহিরাগত হস্তক্ষেপের কারণে হয়েছে। সেখানে উত্তেজনা ছিল, সংঘাত ছিল এবং কিছু গোলাগুলি হয়েছে, যার ফলে এটা সংঘাতে পরিণত হয়েছিল। পুতিন উল্লেখ করেন, যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর রাশিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তি সংঘাতে জড়িত পক্ষগুলোকে তাদের অঞ্চলে সুরক্ষিত করেছে। পাকিস্তান মুসলিম লীগের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফের মায়ের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানিয়েছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন অনলাইন বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, মোদির পাঠানো চিঠিতে 27 নভেম্বর তারিখ উল্লেখ করা হয়েছে। তবে চিঠিটি গত সপ্তাহে নওয়াজ শরীফের মেয়ে এবং পিএমএল-ইনের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের কাছে দেওয়া হয়। ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন মরিয়মের কাছে চিঠিটি পৌঁছে দেয়। চিঠির বিষয়টি নওয়াজ শরীফকে জানানোর জন্য মরিয়মকে অনুরোধ করা হয়। পাকিস্তানের কারাদণ্ডিত নওয়াজ শরীফ প্রায় 1 বছর ধরে লন্ডনে অবস্থান করছেন। তার মা বেগম শামীম আক্তার গত 22 নভেম্বর লন্ডনে মারা যান। পরে তার মরদেহ পাকিস্তানে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চিঠিতে মোদি লিখেছেন, প্রিয় মিয়া সাহেব, 22 নভেম্বর লন্ডনে আপনার মা বেগম শামীম আক্তারের মৃত্যু সম্পর্কে জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। গভীর শোকের এই মুহূর্তে আপনার প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। 2015 সালে আকস্মিক লাহোর সফরের সময় শামীম আক্তারের সঙ্গে কথোপকথনের স্মৃতিচারণা করেন মোদি। নওয়াজ শরীফের মা সম্পর্কে মোদি লিখেছেন, তার সারল্য এবং উষ্ণতা সত্যিকার অর্থে খুব মর্মস্পর্শী ছিল। নওয়াজ শরীফের কাছে লেখা চিঠিতে মোদি লিখেছেন, এই অপরিণীয় ক্ষতি সইতে আপনাকে এবং আপনার পরিবারকে শক্তি দেওয়ার জন্য আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বেআইনি নিষেধাজ্ঞার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন কোম্পানিগুলোই। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে উদ্দেশ্য করে এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন জারিফ। জারিফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণেই দেশটির কোম্পানি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো অন্য সবার চেয়ে বেশ ক্ষতিগ্রস্ত। তিনি বলেন, আপনাদের নিষেধাজ্ঞা আপনাদের এই কোম্পানিগুলোকে অভূতপূর্ব প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ ইরান বাজার থেকে দূরে রেখেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর
টুইটার বার্তায় আরও বলা হয়, আপনাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির কারণেই আপনাদের এই বোয়িং কোম্পানি ইরানের কাছে ৮৮টি যাত্রীবাহী বিমান বিক্রি করা থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে শুধু ইরানের বিমান যাত্রীদের জীবন হুমকির মুখে পড়েনি, বরং যুক্তরাষ্ট্রের হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়েছে। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক বক্তব্যে কোনো ধরনের দলিল প্রমাণ উপস্থাপন ছাড়াই দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তার এই বক্তব্যের জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী টুইটার বার্তায় এসব কথা বলেছেন। চলতি মাসে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বিক্ষোভের সময় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলায় ১৫ বছরের এক শিশু হত্যার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা। ইসরায়েলিদের জবাবদিহিতার অভাব ওই ঘটনার জন্য দায়ী করছে বিশেষজ্ঞরা। তারা বৃহস্পতিবার ওই তদন্তের আহ্বান জানিয়েছে। মাইকেল লিংক ১৯৬৭ সাল থেকে চলা দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলগুলোতে মানবাধিকার পরিস্থিতি বিষয়ে একজন খ্যাতিমান বিশেষজ্ঞ এবং বিচার বহির্ভূত মৃত্যুদণ্ডের বিষয়ে বিশেষজ্ঞ অ্যাগনেস কালমার্ট এক বিবৃতিতে বলেছেন, সামগ্রিক জবাবদিহিতার অভাবে সম্প্রতি বছরগুলোতে ফিলিস্তিনি শিশুদের হত্যা খুবই উদ্বেগজনক। তারা বলছে, ইচ্ছাকৃতভাবে প্রাণঘাতী শক্তি প্রয়োগ কেবল তখনই ন্যায়সঙ্গত হয় যখন নিরাপত্তাকর্মী মারাত্মক বা গুরুতর কোনো ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হাতে আলী আইমান আবু আলিজা হত্যা হয়েছে এমন পরিস্থিতিতে সেখানে ইসরায়েলি বাহিনীর প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার কোনো আশঙ্কা ছিল না। ঘটনাটি আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। ৪ ডিসেম্বর আল মুঘাইয়ার গ্রামের ফিলিস্তিনি যুবকেরা কাছে অবৈধ ইসরায়েল ঘাঁটি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করছিল। সিভিল সোসাইটি সংস্থা এবং জাতিসংঘের মানবাধিকার অফিসের সংগৃহীত তথ্য থেকে জানা যায়, ওই বিক্ষোভকারী যুবকেরা ইসরায়েলি সেনাবাহিনীর দিকে পাথর ছুঁড়েছিল, যার ফলে ইসরায়েলি বাহিনী তাদের দিকে রাবারে মোড়ানো ধাতব বুলেট, টিয়ার গ্যাস এবং গোলাবারুদ নিক্ষেপ করে। কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া শুরু করেছে সৌদি সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ফাইজার বায়োনটেকের করোনার টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে বৃহস্পতিবার থেকে। ২৪ ঘন্টায় ১.৫ লাখ মানুষ টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছে। ফাইজার বায়োনটেকের টিকার প্রথম চালান বুধবার দেশটিতে এসে পৌঁছায়। টিকা হাতে পাওয়ার পরদিনই তা দেয়া শুরু করে সৌদি আরব। সৌদিতে প্রথম টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া আছেন। টিকা নেওয়ার পর তিনি বলেছেন, আমরা জনগণকে নিশ্চিত করছি যে এই টিকা নিরাপদ। মধ্যপ্রাচ্যের বাহরাইনের পর দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরব গত সপ্তাহে ফাইজার বায়োনটেকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়। তবে তারা বাহরাইনের আগেই এই টিকা পেয়ে তার প্রয়োগ শুরু করল। গত মাসে সংযুক্ত আরব আমিরাত চীনা প্রতিষ্ঠানের উদ্ভাবিত সিনোভ্যাক টিকাদান কর্মসূচি শুরু করে। ৩৪ মিলিয়ন জনসংখ্যার সৌদি আরবে এখন পর্যন্ত ৩,৬০,০০০ মানুষ করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে ৬,০০০-এর বেশি মানুষ। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানের পরিস্থিতি নিয়ে প্রতিবেদন করায় আটককৃত সাংবাদিক ঝ্যাং ঝানের বিচার কার্যক্রম শুরু করতে যাচ্ছে চীন। এ মাসের শেষ নাগাদ বিচারের শুনানি শুরু হবে বলে জানিয়েছেন তার আইনজীবীরা। গত বছরের শেষ নাগাদ চীনের উহান থেকে করোনাভাইরাস প্রথম ছড়িয়ে পড়ে। তখন মহামারীর খবর ধামাচাপা দেয় এবং সতর্ককারীদের মুখ বন্ধ রাখার অভিযোগ উঠেছিল বেইজিংয়ের বিরুদ্ধে। সাবেক আইনজীবী ৩৭ বছর বয়স্ক ঝ্যাং গত ফেব্রুয়ারিতে উহান থেকে ঘুরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও স্ট্রিমিংয়ে তার অভিজ্ঞতার সম্পর্কে বলছিলেন। মহামারী পরিস্থিতি সামাল দিতে চীনা সরকারের পদক্ষেপের সমালোচনা করে প্রবন্ধও লিখেছিলেন তিনি। এরপর গত মে মাসে দ্বন্দ্ব তৈরি ও পরিস্থিতি অস্থিতিশীল করতে উস্কানি দেওয়ার অভিযোগে ঝ্যাংকে আটক করা হয়। সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারীদের শাস্তি দিতে এই অভিযোগের ব্যাপক ব্যবহার করে চীন সরকার। এই অভিযোগে দায়ী ব্যক্তিকে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।